আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে ফ্রিকিস। তো বন্ধুরা, আজকে আমি দি প্রমিস নেভারল্যান্ড নামে একটি অ্যানিমে এক্সপ্লেন করতে চলেছি। এটি একটি হরর এবং থ্রিলার অ্যানিমে। এই অ্যানিমেটির ব্যাপারে আমি আগে একটি রিভিউ ভিডিও বানিয়েছিলাম, তবে আপনাদের সেটা দেখার প্রয়োজন নেই। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন আছে। তো বন্ধুরা, আপনাদের মাঝে যারা মিউজিক অথবা গান শুনতে পছন্দ করেন তাদের জন্য আমি এই ফেসবুক পেজটি নিয়ে এসেছি। যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি তখন এই পেজে কোনো গান আপলোড দেওয়া হয়নি, বাট এই পেজে খুব দ্রুত গান আপলোড দেওয়া হবে। তো আপনাদের মাঝে যারা গান এবং মিউজিকের প্রতি ইন্টারেস্টেড আছেন তারা ফেসবুকে গিয়ে এই নামটি সার্চ দিবেন। এই নামটি সার্চ দিলে টপেই এই পেজটি চলে আসবে এবং আমি ডিসক্রিপশনেও এই পেজের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো এবার ভিডিও শুরু করা যাক। তো এই অ্যানিমে শুরুতে আমাদেরকে তিনজন বাচ্চাকে দেখানো হয়, যাদের নাম হচ্ছে এমা, নরম্যান এবং রে। তারা এখানে একটি অরফানেজে গেটের সামনে দাঁড়িয়েছিল। এখানে তারা আলোচনা করছিল যে তাদের এই গেটের বাইরে যাওয়া নিষিদ্ধ আছে, কারণ তাদের মম বলেছে এই গেটের বাইরে গেলে বিপদ হতে পারে। তো এরপর অনেক বছর কেটে যায় এবং আমরা সেই অরফানেজকে দেখি। এখানে এমা, নরম্যান এবং রে বড় হয়ে গেছিল এবং তাদের বয়স এখন 11 বছর এবং তারা এই অরফানেজের সিনিয়র ছিল। এখানে আমরা সেই অরফানেজে কেয়ারটেকার ইজাবেলাকে দেখি এবং এই অরফানেজে সকল বাচ্চারা তাকে মম বলে ডাকতো। এখানে আমরা একটি অদ্ভুত জিনিস নোটিস করি যে সকল বাচ্চাদের কাঁধে মানে গলাতে একটি নাম্বার খোদাই করা ছিল। এরপর আমরা সকল বাচ্চা থেকে একটি অ্যাডভান্স রুমে পরীক্ষা দিতে দেখি, যেখানে তারা একটি ফিউচারিস্টিক পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছিল। এরপর ইজাবেলা পরীক্ষায় ফলাফল জানায়, যেখানে এমা, নরম্যান এবং রে সব থেকে বেশি নাম্বার পেয়েছিল। সকল বাচ্চারা তাদের প্রশংসা করছিল, তবে এই ফলে একটি ছেলে যার নাম ডন, সে কাইন্ড অফ ইরিটেট হয়ে যায় এবং নরম্যানকে ট্যাগ গেমের জন্য চ্যালেঞ্জ করে। এখন এই ট্যাগ গেমটি লুকাচুপি এবং সুয়াসুইক মিশ্রণ ছিল। তো এখানে খেলা শুরু হয় এবং নরম্যান খুব ইজিলি সবাইকে ধরে ফেলে এবং সে তার বুদ্ধির মাধ্যমে এমাকেও ধরে ফেলে। এরপর ডন নরম্যানকে আবার রিম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, যেখানে এইবার নরম্যানকে পালাতে হচ্ছিল এবং বাকি সবাই নরম্যানকে খুঁজছিল। এখানে এমা নরম্যানকে অরফানেজে একেবারে সীমান্ত এরিয়াতে দেখতে পায় এবং এখানে তারা আলোচনা করতে থাকে যে এই সীমান্তের বাইরে আসলে কি আছে। তখন সেখানে বাকি বাচ্চারাও চলে আসে এবং তারা এই টপিকে কথা বলতে থাকে এবং এখানে আমরা একটি জিনিস জানতে পারি যে যখন কোনো বাচ্চার বয়স 12 বছর হয়ে যায় তখন তাদেরকে অ্যাডপ্ট করার জন্য ফ্যামিলি আসে। তবে এখানে একটি আশ্চর্যের বিষয় ছিল যে আজকে কনি নামে একটি 6 বয়সী মেয়েকে অ্যাডপ্ট করা হবে। এখানে তারা বলে এটি অনেক আশ্চর্যের বিষয় যে আজ পর্যন্ত যাদেরকে অ্যাডপ্ট করা হয়েছে তারা কখনো তাদেরকে চিঠি লিখেনি। তো এখানে নয়মেন বলে অবশ্যই, কারণ হয়তো বাইরের জগৎটি এত বেশি অ্যামেজিং যে তারা আমাদের কথা ভুলেই গেছে। তবে এখানে ডন বলে তাও আমরা এত বছর একসাথে ছিলাম, তাও কি তাদের আমাদের কথা একবার মনে পড়ে না। এখানে কনি বলে আমি যখন বাইরে যাব তখন আমি প্রতিদিন তোমাদেরকে চিঠি লিখবো। এরপর রাতে কনিকে ফেয়ারওয়েল দেওয়া হয়। তবে এখানে এমা নোটিস করে যে কনি তার পুতুল তার সাথে নিতে ভুলে গেছে। তো এখানে রে বলে যে আমি জান্না দিয়ে দেখলাম যে গাড়ি এখনো যায়নি, তো এখনো হয়তো তোমাদের হাতে সুযোগ আছে এই পুতুলটি তাকে দিয়ে আসায়। তো এখানে নরম্যান এবং এমা কনি পুতুলটি কনিকে দিতে বের হয়ে যায়। এখানে তার একটি গাড়ি নোটিস করে, গাড়ি না তো একটি ট্রাক নোটিস করে এবং এমা যখন সেই ট্রাকের ভিতরে দেখে তখন তারা দেখে যে সেই ট্রাকের ভিতরে কনি ডেড বডি ছিল। তাদের পিছন থেকে কেউ আসছিল, যেটা নোটিস করে এমা এবং নরম্যান সেই ট্রাকের নিচে লুকিয়ে পড়ে এবং সেখানে দুইটি মস্টার মানুষের ভাষাতে কথা বলছিল এবং তাদের সাথে ইজাবেলাও ছিল। এখানে এমা এবং নরম্যান বুঝে যায় যে তারা এত বছর যেই অরফানেজকে একটি সাধারণ অরফানেজ মনে করে থেকে এসেছে সেটা আসলে একটি বাচ্চাদের ফার্ম, যেখানে বাচ্চাদের বড় করা হয় এই রাক্ষসদের কাছে খাওয়ার হিসাবে পাঠানোর জন্য। এখানে তারা দুইজন কোনো রকম অরফানেজ আবার ফিরে আছে, যেখানে রে তাদেরকে বলে তো তোমরা কি সেই পুতুলটি কনিকে দিয়ে এসেছো। তবে এখানে এমা এবং নরম্যান কোনো উত্তর দেয় না। রাতে এমা এবং নরম্যান একসাথে প্ল্যান করে যে তাদেরকে এই অরফানেজে পালিয়ে যাওয়া উচিত। তবে এখানে এমা একা পালাতে চাইছিল না, সে বলে যে যদি আমরা পালাই তো আমরা সবাইকে নিয়েই পালাবো। তো এখানে তারা দুইজনেই একসাথে প্ল্যান বানাতে থাকে যে কিভাবে তারা অরফানেজ থেকে সেরে চলে যাবে। তো তারা এখানে সীমান্ততে আসে এবং তারা সেই বেড়াটি পার করে এবং তারা সেখানে অনেক বড় একটি ওয়াল দেখতে পায়, অ্যাটাক অন টাইটানের ওয়াল। এই ওয়ালটি এতই লম্বা ছিল যে এমা একটি গাছের উপরে উঠেও সেই ওয়ালে ওই পায়ে কি আছে সেটা দেখতে পাচ্ছিল না। এখানে নরম্যান বলে যে তার দড়ির মাধ্যমে সেই ওয়ালটি ক্রস করতে পারবে। এখানে চাইলে কিন্তু এমা এবং নরম্যান ইজিলি স্কিপ করতে পারত, তবে এমআই কথা যে সে সবাই থেকে নিয়েই পালাবে। এরপর তারা দুইজন আবারও অরফানেজে মাঠে আসে, যেখানে একটি বাচ্চা ছেলে ইজাবেলার কাছে এসে বলছিল যে সে এবং তার বন্ধু জঙ্গলে খেলা করছিল, তবে এখন সে তার বন্ধুকে
খুঁজে পাচ্ছে না। এখানে ইজাবেলা তার হাত ঘড়ির দিকে তাকায় এবং সে একটি স্মাইল দিয়ে বলে, তোমরা এখানেই থাকো, আমি একটু পরে আসছি। কিছুক্ষণ পর ইজাবেলা সেই মেয়েটিকে খুঁজে নিয়ে আসে। এখানে এমা এবং নয়মান বুঝে যায় যে ইজাবেলার কাছে হয়তো কোনো ট্র্যাকার আছে। এরপর রাতে এমা এবং নয়মান অনেকগুলো টেবিল ক্লথ চুরি করে রোপ বানানোর জন্য, যেটার মাধ্যমে তারা স্কেপ করবে। এখানে তারা সেই রোপটিকে একটি গাছের মধ্যে লুকিয়ে ফেলে এবং এখানে এমা বলে যে তাদেরকে রেখেও তাদের দলে সামিল করা উচিত, কারণ রে স্মার্ট এবং সে তাদেরকে সাহায্য করতে পারবে। রে যে তাদের কথা আগে থেকে শুনছিল, সে তাদেরকে বলে যে এখন কি তোমরা আমাকে ঘটনাটা বলবে। সবকিছু শোনার পর রে বলে যে তাদের তিনজনকেই পালানো উচিত, কারণ সবাইকে নিয়ে পালানো একটি বোকা বুদ্ধি এবং তারা কট খেয়ে যেতে পারে। তবে এখানে এমআই কথা যে যদি রে তাদেরকে সাহায্য করে তো তার অবশ্যই সবাইকে নিয়েই পালাতে পারবে। তো এই পর অরফানেজে ইজাবেলা তাদের সিস্টার ক্রোনের সাথে পরিচিত করেছিলেন, যে এখানে ইজাবেলাকে সাহায্য করার জন্য এসেছিলেন। এখানে এমা এবং নয়মান বুঝে যায় যে ইজাবেলা এটিতেই পেয়ে গেছে যে হয়তো কেউ বাইরের জগতের কথা জেনে গেছে, এই জন্য তাদের উপরে নজরদারি করার জন্য সিস্টার ক্রোনেসকে আনা হয়েছে। এখানে এমা নোটিস করে একটি বাচ্চার কানে কিছু একটা ফুলে আছে। এখানে তার মনে পড়ে ছোটতে তাদেরকে একটি টিকা দেওয়া হয়েছিল এবং তাদের সবাই কানেই আগে এরকম ফুলা ছিল। এখানে এমা বুঝে যায় যে এখানেই হয়তো সেই ট্র্যাকারটি আছে এবং গিল্টা নামে একটি মেয়ে এমার সকল অ্যাক্টিভিটি নোটিস করছিল। পরের দিন গিল্টা এটাও নোটিস করে যে এমা সীমান্ত এরিয়ার কাছে যাচ্ছে। সেখানে এমা নয়মান এবং রে একসাথে মিটিং করছিল। এখানে এমা তাদেরকে বলে যে সে পেয়ে গেছে যে সেই ট্র্যাকারটি কোথায় আছে, সেটা আসলে তাদের কানে লাগানো আছে। তো এখন তারা আলোচনা করতে থাকে যে তারা কিভাবে সেই ট্র্যাকারটি নষ্ট করবে। তবে এখানে বড় প্রশ্ন হচ্ছে যে তারা সেই বাচ্চাদেরকে নিয়ে কীভাবে পালাবে, তাদের তো ট্রেনিং দেওয়া লাগবে। তো এখানে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ট্যাগ গেমের মাধ্যমে বাচ্চাদেরকে ট্রেনিং দিবে। তো এখানে তারা সবাই ট্যাগ গেম খেলতে শুরু করে এবং সেই গেমে সিস্টার ক্রোনেসও যোগদান করে। এখানে সিস্টার ক্রোনেস সবাইকেই খুঁজে বের করে, তবে এন্ডে নরম্যান এবং রে তাকে হারিয়ে দেয়। তো এরপর ইজাবেলা সিস্টার ক্রোনের উপরে রাগান্বিত ছিল যে সে বাচ্চাদের সাথে ট্যাগ গেম খেলেছে। এখানে আমরা জানতে পারি যে সিস্টার ক্রোনের উদ্দেশ্য আসলে ইজাবেলাকে একটি ইনকেপেবল মম হিসাবে তুলে ধরা, যার ফলে সেই অরফানেজটি সিস্টার ক্রোনেই হয়ে যাবে। তো এইবার এমা নয়মান এবং রে তাদের টিমটিকে স্প্যান্ড করে সিদ্ধান্ত নেয় এবং তারা ডন এবং গিল্ডাকেও তাদের দলে সামিল করে। তবে তারা তাদেরকে এটা বলে না যে বাহ্যিক জগতে বাচ্চাদেরকে রাক্ষসদের খাবার বানানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারা এটা বলে যে কনিকে খারাপ মানুষদের কাছে তুলে দেওয়া হয়েছে এবং তারা তাকে উদ্ধার করার প্ল্যান করছে। এখানে তাদের সন্দেহ ছিল যে বাচ্চাদের মধ্যে হয়তো কেউ মমেই গুপ্তচর, যে মমকে সকল ইনফরমেশন দিচ্ছে। এখানে নয়মান তার বুদ্ধির মাধ্যমে এটা বের করে নেয় যে আসলে রে হচ্ছে সেই গুপ্তচর। এখানে রে বলে যে সে সামহাও বাইরের জগতের কথা জেনে গেছিল এবং ইজাবেলা তার মুখ বন্ধ রাখার জন্য তাকে বাইরের জগৎ থেকে সকল রকমের সুবিধা দিত এবং সে রেখে কথাও দিয়েছিল যে তাকে অনেক বছর এই অরফানেজে রাখা হবে এবং এই বিনিময়ে রে ইজাবেলায় গুপ্তচর হয়ে গেল। এখানে নয়মান বলে যে সে এখনো তাদের দলে হয়ে কাজ করতে পারবে। সে তাকে ইজাবেলাকে ফলস ইনফরমেশন দিতে বলে এবং এখানে রেও একটি শর্ত রাখে যে নয়ম্যানকে এমাকে ধোকা দিতে হবে। তারা এমন দেখাবে যে তারা সকল বাচ্চাদেরকে নিয়েই পালাবে, তবে বাস্তবে রে, নয়ম্যান, এমা, গিল্ডা এবং ডনি শুধু পালাবে। এখানে নয়ম্যান সেই শর্তে রাজি হয়ে যায়। এরপর তারা আবার সেই জঙ্গলে মিটিং করছিল এবং এখানে এমা জানতে পারে যে তাদের বন্ধু রে তো ইজাবেলায় গুপ্তচর। তবে এখানে এমা নিশ্চিত হয় যে তারা সকল বাচ্চাকে নিয়েই পালাবে এবং রে তাদের সাহায্য করবে। তবে এখানে ডন এই বিষয়ে রেগেছিল যে তাদেরকে মিটিং এ ডাকা হয়েছিল না। তো রাতে তারা সেই অরফানেজের ব্যাপারে কথা বলতে থাকে। এখানে এমা বলে যে প্রতি রাতে মম তার রুম থেকে কোথাও যিনি উধাও হয়ে যায়, তো হয়তো ওনার রুমে একটি সিক্রেট রুম আছে যেটার মাধ্যমে তিনি হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করেন। তো এখানে ডন এবং গিল্ডা সেই সিক্রেট রুমটি কোথায় আছে সেটাই লোকেশন জেনে যায় এবং তারা সেই সিক্রেট রুমের ভিতরে যায়, যেখানে তারা সকল বাচ্চাদের খেলনা দেখতে পায় এবং এখানে তারা বুঝে যায় যে কোথাও না কোথাও তো সমস্যা আছেই। অন্যদিকে এমা, নয়বেন এবং রে এই বিষয়ে আলোচনা করছিল যে বাইরের জগতে কি আদৌ মানুষ আছে। তো এখানে এমা তাদেরকে লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে সে উইলিয়াম বিনারবাই লেখা কিছু বই দেখায় এবং সেই বইয়ে কিছু কোড মেসেজ ছিল। সেগুলোর মাধ্যমে তারা বুঝতে পারে বাইরের জগতে এখনো মানুষ থাকে। রাতের বেলা ডন এবং গিল্ডা তাদের বলে দেয় যে তারা সেই সিক্রেট রুমে গেছিল এবং এখানে তারা সত্যিটা জানতে পারে যে বাচ্চাদের আসলে
আসলে রাক্ষসদের খাবার করে দেওয়া হয়। যেই বিষয়টি জানতে পেরে তারা অনেক বেশি রেগে যায় যে তাদেরকে এই ব্যাপারটি বলা হয়নি। তবে এরপর তাদের মাঝে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। তবে এই পরদিন সিস্টার ক্রোনেস তাদের কাছে আসে এবং তিনি বলেন, কাল রাতে আমি তোমাদের সকল কথা শুনে ফেলেছি। এবং এখানে তিনি নিজের প্ল্যানের কথা তাদেরকে বলে এবং এখানে বলে যে আমি তোমাদের সাহায্য করব, কারণ যদি তোমরা পালিয়ে যাও তো ইজাবেলাকে একটি ইনকেপেবল মম হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং এই অরফানেজটি আমার হয়ে যাবে এবং এখানে কেউ কাউকে ঢোকা দিতে পারবে না, কারণ এখানে দুইজনায় সিক্রেট প্ল্যানের কথা জানে। এখানে ইজেবেলা রেখে একটি ক্যামেরা গিফট করে ভালোভাবে তার কাজ করার জন্যে। এরপর তারা এখানে প্ল্যান বানায় যে তার পরের দিন দেওয়ালে ওই পায়ে কি আছে সেটা দেখতে যাবে। তো এখানে প্ল্যান হয় যে রে ইজেবেলাকে ডিস্ট্র্যাক্ট করবে এবং গিল্ডা এবং ডন বাহির থেকে সব নজর রাখবে এবং এই সবের মাঝে এমা এবং নরম্যান রোপের মাধ্যমে দেওয়ালের উপরে উঠে সবকিছু দেখবে। তবে এই সবের মাঝে সিস্টার ক্রোমকে সেই অরফানেজ থেকে বের করা হয়, কারণ তাকে অন্য একটি অরফানেজে এজ এ মম ডাকা হয়েছে। তবে এখানে বের হতেই তার গ্র্যান্ডমায়ের সাথে দেখা হয় এবং এখানে ক্রোনেস জানতো যে ইজাবেলা ইচ্ছা করে তাকে বের করার জন্য এই কাজসাজি করেছে। তো এখানে সে গ্র্যান্ডমাকে সব বলে দেয় যে কিভাবে কিছু বাচ্চা পালানোর চেষ্টা করছে। তবে এখানে গ্র্যান্ডমা বলে যে তোমার ওইসবে চিন্তা করার দরকার নেই, ইজাবেলা ট্যালেন্টেড এবং আমার তার উপর বিশ্বাস আছে। এই বলে একটি মস্তাই এসে সিস্টার ক্রোনকে মেরে ফেলে। তো নেক্সট ডেটে এমা, নরম্যান, রে, ডন, গিল্ডা তারা নিজেদের প্ল্যান মতো এগোচ্ছিল। তবে এখানে মমেই তাদের প্ল্যানের সকল কথা জেনে গেছিল এবং তিনি রেখে একটি ঘরে আটকে রেখে এমা এবং নরম্যানের কাছে চলে যায়। ডন কোনো রকম সেই রুমে দরজা ভেঙে রেখে বের করে। অন্যদিকে ইজাবেলা নরম্যান এবং এমার কাছে ছিল। এখানে তার এমন দেখাচ্ছিল যে তারা সেখানে খেলছে। তবে এখানে ইজাবেলা বলে যে নাটক করার দরকার নেই, সে সব কিছু জেনে গেছে। এখানে এমা নরম্যানকে দেওয়ালের উপরে উঠতে পড়ে এবং সে মমকে ধরে ফেলে। তবে এখানে ইজাবেলা এমার পা ভেঙে ফেলে। এখানে ইজাবেলা বলে আমি তোমাদেরকে মারতে পারবো না এবং গুরুতরভাবে আহতও করতে পারবো না। এই আঘাতের পর তুমি কিছুদিন খেলা করতে পারবে না, তবে চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। এবং সে ডনকে উদ্দেশ্য করে বলে কিছু মানুষ তোমাকে অ্যাডপ্ট করার জন্য খুব শীঘ্রই আসবে। তো এখন যে কোনো উপায়ে তাদেরকে নরম্যানকে বাঁচাতে হবে। এখানে রে সেই ট্র্যাকার নষ্ট করে ডিভাইস বানিয়ে ফেলেছিল এবং তার এখানে নরম্যানকে পালিয়ে যেতে বলে। তবে এখানে নরম্যান দেয়ালের উপরে উঠে দেখে যে সেখানে অনেক বড় একটি গর্ত আছে। এই কথাটি সে এসে বাকি সবাইকে বলে এবং সে বলে কিছু দূরে তাদের হেডকোয়ার্টার আছে, যেখানে একটি সেতু আছে এবং ওটাই ওখান থেকে বের হওয়ার একমাত্র পথ। তো এই পর নরম্যানকে ফেয়ারওয়েল দেওয়া হয়। এখানে নরম্যান সেই ট্রাকের সামনে আছে, তবে তাকে একটি রুমে ওয়েট করার জন্য বলা হয় এবং সেই রুমে সে কিছু একটি দেখে একেবারে আশ্চর্য হয়ে যায়। তো এখন সে কি দেখলো? ये राज भी उसी के साथ चला गया। বাট এনিওয়ে নরম্যানে যাওয়ার পর এখানে রে এবং এমা একেবারে ভেঙে পড়েছিল। তারা দুইজনে একেবারে গিভ আপ করে দিয়েছিল। এরপর রাতে আমরা ইজাবেলাকে দেখি যে ক্যালেন্ডার দেখছিল এবং ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট তারিখে রে এই নাম লেখা ছিল, অর্থাৎ সেই দিন রেকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তবে সেই রাতে রে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়, এই ফলে গোটা অরফানেজেই আগুন লেগে যায় এবং এখানে ইজাবেলা সকল বাচ্চাদের সামলাতে এবং আগুন নিভাতে ব্যস্ত হয়ে যায়। এই মাঝে সকল বাচ্চারা সেই অরফানেজে পালানোয় একেবারে প্রস্তুতি করে নিয়েছিল এবং এখানে আমরা দেখি যে রে বেঁচে ছিল। আসলে রে যে পুড়ে যাচ্ছে এটা একটি নাটক করা হয়েছিল এবং এখানে রেকে কিছু জানানো হয়েছিল না, তবে বাস্তবে এমা এবং নরম্যান সবাইকে রাক্ষসদের কথা বলে দিয়েছিল এবং তারা গোপনে ট্রেন হচ্ছিল। ইজাবেলা বুঝতে পারে যে বাচ্চারা পালাচ্ছে, এই জন্য সে হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে যে বাচ্চারা পালিয়ে গেছে এবং সেই সেতুই কাছে সকল রাক্ষসেরা প্রস্তুত হয়ে যায় বাচ্চাদেরকে ধরার জন্য। এখানে রে নোটিস করে যে ছোট বাচ্চারা নাই। এখানে এমা বলে যে তারা এখনো অনেক ছোট এবং তারা সেই পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারবে না, এই জন্য পরে এমা এসে তাদেরকে বের করে নিয়ে যাবে। এবং এমা এখানে এটাও বলে যে তারা সেতু দিয়ে যাবে না, কারণ ইজাবেলায় এটাই মনে হবে যে তারা সেতু দিয়ে পালাবে, এই জন্য সেতুতে হয়তো অনেক সিকিউরিটি রাখা হবে, এই জন্য তারা এই গর্তটি পার করে পালাবে এবং এখানে তারা দড়ির মাধ্যমে সেই গর্তটি পার হয়। সবাই মোটামুটি পার হয়ে গেছিল, শুধু এমা বাকি ছিল। তবে তখন সেখানে ইজাবেলা চলে আসে, তবে এমা তার সামনে তাকে বিদায় জানিয়ে পার হয়ে যায় এবং এখানে আমাদের ইজাবেলায় পাস দেখানো হয়, যেখানে তার ফেয়ারওয়েলের দিনে তাকে দুইটি অপশন দেওয়া হয়েছিল, রাক্ষসদের খাওয়ার হও অথবা মম হওয়ার জন্য প্রশিক্ষণ করো। তো সেইখানে মম হওয়ার প্রশিক্ষণ চুজ করেছিল। তো এখানে সকল বাচ্চারা পাল্লে যায় এবং এখানে ইজাবেলা নিজেই হার মেনে নেয় এবং সে বাচ্চাদের উদ্দেশ্য করে বলে গুড বাই চিলড্রেন্স অ্যান্ড বি কেয়ারফুল। এরপর এখানে আমরা এমাদের সিন দেখি যারা সেই জঙ্গল থেকে বের হয়ে গেছিল এবং বাইরের জগতে তাদের প্রথম সকাল হয় এবং এখানেই
এই অ্যানিমেটি শেষ হয়। তো এখন অনেক কিছুই হয়তো এই অ্যানিমেটি এক্সপ্লেন করার সময় আমার কাছে বাদ পড়ে গেছে, তো সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং সেই পেজটি অবশ্যই যে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।